অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি এসইউ টুটুল আপনাদের মাঝে আবার ফিরে এলাম আমাদের আরেকটি বাছাই পর্বের নতুন পর্ব নিয়ে। বন্ধুগণ, জানেন বাংলাদেশের টেলিভিশনের ইতিহাসে সবচেয়ে বড় সাধারণ জ্ঞান ভিত্তিক রিয়েলিটি শো বাংলার রাজা নাকি রানীর বাছাই পর্ব চলছে। আর এই বাছাই পর্বে প্রদত্ত প্রশ্নগুলোর উত্তর দিয়ে আপনারাও হয়ে যেতে পারেন এক একজন সৌভাগ্যবান প্রতিযোগী, যেখানে অংশগ্রহণ করা মাত্রই নিশ্চিত হয়ে যাবে আপনাদের জন্য শুধুমাত্র সাধারণ জ্ঞানের উত্তর দিয়ে লক্ষ লক্ষ টাকার নগদ এবং পুরস্কার পাওয়ার। তো আমরা প্রতি পর্বেই আপনারা জানেন যে এক একটি জায়গা নিয়ে আলোচনা করি, পাশাপাশি আমরা প্রশ্ন দিই। চলুন আজকে আমরা আমাদের পর্ব শুরু করি। দর্শক, আমরা আজকে কথা বলবো বাংলাদেশের একটি আইকনিক স্থাপনা নিয়ে। আইকনিক এই জন্য যে এটির ছবি, এই স্থাপনার ছবি যেটা আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন, এই স্থাপনাটির ছবি অন্তত বিশ্বের সচেতন মানুষ যারা আছেন পৃথিবীর যে কোনো প্রান্তে দেখলেই বুঝতে পারেন যে এটা বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের ছবি, অর্থাৎ বাংলাদেশের পরিচয় বহন করে এরকম একটি আইকনিক স্থাপনা এই আমাদের জাতীয় সংসদ ভবন। জাতীয় সংসদ ভবন আমাদের রাষ্ট্র পরিচালনার মূল কেন্দ্র। এক কক্ষ বিশিষ্ট এই সংসদ ভবনটি বাংলাদেশকে ৩০০ ভাগে ভাগ করা ৩০০টি সংসদীয় আসন থেকে সরাসরি ভোটে নির্বাচিত সংসদ সদস্যদের দ্বারা পরিচালিত হয়। এগুলো আপনাদের জানা তথ্য। এবং এই ৩০০টি সংসদীয় আসনের বিপরীতে ৫০টি নারী সংরক্ষিত আসনও রয়েছে। এবং সংসদীয় সরকার ব্যবস্থা বাংলাদেশে চলে সংসদ নেতা, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ দলের যিনি প্রধান থাকেন তিনি হন বাংলাদেশের সরকারের প্রধান নির্বাহী, অর্থাৎ প্রধানমন্ত্রী। এই সংসদ সদস্যদের মধ্য থেকে, অর্থাৎ সরাসরি ভোটে নির্বাচিত সংসদ সদস্যদের মধ্য থেকে স্পিকার, ডেপুটি স্পিকার, ক্ষেত্র বিশেষে রাষ্ট্রপতিও নির্বাচিত হন। রাষ্ট্রপতি যদি এই সংসদ সদস্যদের মধ্য থেকে নির্বাচিত হন, সেক্ষেত্রে তার সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করা হয় এবং সেখানে একটি উপনির্বাচনের মাধ্যমে আরেকজন সংসদ সদস্য নির্বাচিত হয়ে আসেন। বাংলাদেশের এ মাথা ও মাথা, অর্থাৎ পুরো দেশটিকে ৩০০টি সংসদীয় আসন সরাসরি ভোটের জন্য এবং এই ৩০০টি সংসদীয় আসনকে আবার ৫০টি সংরক্ষিত নারী আসনে বিভক্ত করে সেই নারী আসনে, সংরক্ষিত নারী আসনে ৫০ জন নারীকে নির্বাচিত করা হয়। তবে এই নির্বাচন ব্যবস্থাটা একটু ভিন্ন রকমের, যেটা ৩০০টি আসনে সরাসরি ভোটের মাধ্যমে সংসদ সদস্যরা নির্বাচিত হন, আর সেই সংসদে আসা যে সকল দল নির্বাচিত হয়ে আসেন, অর্থাৎ জনগণের ম্যান্ডেট নিয়ে আসেন, তাদের মধ্যে থেকে আনুপাতিক হারে, তাদের প্রাপ্ত আসনের আনুপাতিক হারে সেখান থেকে 50টি আসন
বন্টন করা হয়। তারা তাদের দলীয় নেতৃবৃন্দের মধ্যে থেকে নারী নেতৃবৃন্দকে সেই সংসদীয় আসন অর্থাৎ সংরক্ষিত সংসদীয় আসনের জন্য নির্বাচিত করেন। দর্শক, আমার পিছনে আপনারা যেই সংসদ ভবনটি দেখছেন সেটার ইতিহাস যদি একটু আলোচনা করি তাহলে আমরা জানি যে এটি আমাদের ইতিহাসের অংশ হলেও অনেকেই হয়তো বা জানেন না, যেটা হলো যে বাংলাদেশ স্বাধীনতার পূর্বে এর কোনো অস্তিত্ব ছিল না। যদিও বা 1961 সালে তৎকালীন পূর্ব পাকিস্তান অর্থাৎ আমাদের এই বাংলাদেশের এই অংশের জন্য প্রাদেশিক সংসদ ভবনের জন্য এই জায়গাটি নির্বাচিত করা হয় এবং এখানে সংসদ ভবন স্থাপনের একটা সিদ্ধান্ত নেওয়া হয়। তৎপরবর্তীতে 62-র ছাত্র আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন এবং 71-এর সর্বোপরি 71-এর মুক্তিযুদ্ধের কারণে দেশে একটা অস্থির সময় পার করা এবং দেশ স্বাধীন হওয়া, বাংলাদেশ স্বাধীন হওয়ার ফলে এই নির্মাণ কাজ স্থগিত থাকে। দেশ স্বাধীনতার পর এটি আবার নির্মাণ কাজ শুরু হয় এবং এটি ডিজাইন করা হয় পৃথিবী বিখ্যাত, যুক্তরাষ্ট্রের পৃথিবী বিখ্যাত একজন প্রকৌশলী যার নাম লুই আই কান, তার দ্বারা। সেই লুই আই কানের এই অনবদ্য একটি প্রকৌশল নকশা আমাদের এই সংসদ ভবন। আপনারা জেনে আশ্চর্য হবেন, যেটা সাধারণ চোখে ধারণা করা হয় না বা যায় না, সেটা হচ্ছে আমাদের এই সংসদ ভবন এলাকার আয়তন 215 একর জমি নিয়ে। 215 একর জমি নিয়ে আমাদের এই 9 তলা বিশিষ্ট সংসদ ভবন। এখানে স্পিকার, ডেপুটি স্পিকার, সংসদ নেতা, সংসদীয় কমিটি সহ বিভিন্ন রকমের আলাদা আলাদা কক্ষ আছে, যদিও আমাদের মূল সংসদটি এক কক্ষ বিশিষ্ট। মনোরম নান্দনিক এই ডিজাইনের সংসদ ভবনটি একটি বিশ্ব ঐতিহ্য হিসেবেও ধরা হয়। আমি শুরুতে বলেছিলাম, যেটা আপনারা জানেন, সেটা হচ্ছে যে এই সংসদ ভবনের ছবি দেখা মাত্রই মানুষ জানেন যে এটি কোন জায়গা। 1982 সালে, বলা যায় 1981 সালের শেষ দিকে এই সংসদ ভবনের নির্মাণ কাজ শেষ হয় এবং 1982 সালের 28শে জানুয়ারি এটি উদ্বোধন করা হয় এবং তারপর থেকে আমাদের জাতীয় সংসদ এবং আমাদের দেশ রাষ্ট্র পরিচালনার একমাত্র জায়গা হয়ে বিবেচিত হয়ে আসছে। দর্শক, বাংলাদেশের জাতীয় সংসদ ভবনটি শুধুমাত্র বিশ্ববাসীর কাছে একটি আইকনিক সিম্বল হিসেবেই নয়, আমাদের বাংলাদেশেরও অনেক মানুষ যারা এটাকে প্রতিনিয়ত দেখতে আসেন দর্শনার্থী হিসেবে, দেশের নানা প্রান্ত থেকে মানুষ ঢাকায় আসেন এবং একবার হলেও আমাদের এই আইকনিক স্থান বাংলাদেশের জাতীয় সংসদ ভবন দেখতে আসেন। চলুন আমরা এরকম কিছু দর্শনার্থীর সাথে আজকে কথা বলি। দর্শক, এই সংসদ ভবনে বেড়াতে আসা, সংসদ দেখতে আসা
এবং নিজেদের স্মৃতি রক্ষার জন্য বিভিন্ন পোজে ছবি তুলে নিয়ে যাওয়া, এরকম অনেক দর্শনার্থী প্রতিদিন এখানে আসেন। আমরা তেমনই একজন সাথে আজকে কথা বলবো। ভাই, আপনার নাম কি? আমার হচ্ছে মোহাম্মদ সম্রাট ইসলাম। আচ্ছা সম্রাট ভাই, আপনি আপনার দেশের বাড়ি কোথায়? আমার বাসা হচ্ছে নীলফামারী। নীলফামারী, ঢাকা, বাংলাদেশের উত্তরবঙ্গ থেকে নীলফামারী থেকে এই আপনি সংসদ ভবন এলাকা দেখতে আসছেন? হ্যাঁ, এলাকা দেখতে আসছি, কারণ এটা আমাদের আসলে একটা জাতীয় ঐতিহ্য এবং হচ্ছে যে আমাদের মতো একটা তৃতীয় বিশ্বের দেশে এরকম একটা বড় স্থাপনা, এটা আসলে খুবই গর্বের বিষয়। তো এই কারণে এখানে দেখতে আসি। অসাধারণ বলেছেন উনি, যে আমাদের মতো একটা দেশের এইরকম একটি স্থাপনা, আসলে গায়ের লোম দাঁড় করিয়ে দেওয়ার মতো ঘটনা, যে আমরা এটা নিয়ে গর্ববোধ করতে পারি। তো যা ভাই, আপনি পেশাগতভাবে কি করেন? আমি স্টুডেন্ট, আমি ঢাকা। আচ্ছা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা খুবই ভালো বিষয়। আপনাকে অনেক অনেক অভিনন্দন, এবং সেই সাথে এখানে যারা আসেন প্রতিনিয়ত বেড়াতে দেখতে, তাদেরকেও অভিনন্দন জানাচ্ছি, এবং অবশ্যই আসবেন, দেখে যাবেন আমাদের একটি ঐতিহাসিক স্থাপনা। সম্রাট ভাই, আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই সংসদ ভবনের সামনের যে অংশটি, মানিক মিয়া এভিনিউর এই অংশটিতে আমরা ইতিপূর্বে যেটি আলোচনা করেছি, যে প্রতিদিন অনেক অনেক দর্শনার্থী এখানে আসেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে। তারা সংসদ ভবনে দেখতে আসেন, সংসদ ভবনের সৌন্দর্য অবলোকন করেন, নিজেরা ছবি তোলেন, এবং অনেকের সাথে এটা শেয়ার করেন। আর যেহেতু এখানে প্রচুর দর্শনার্থী আসেন, সেইটি কাজে লাগিয়ে এখানে বেশ কিছু দোকানি তাদের পসরা সাজিয়ে বসে। এখানে খাবারের দোকান এবং মেয়েদের, ছেলেদের বিভিন্ন ব্যবহারিক জিনিস বা সৌন্দর্য চর্চার জিনিস অথবা বাড়ি সাজানোর জিনিস, বিভিন্ন রকমের জিনিস এখানে নিয়ে তারা বসেন, এবং দর্শনার্থীদের কাছে, যারা এখানে বেড়াতে আসেন, তাদের কাছে বিক্রি করেন। এবং এই ব্যবসা করে অনেকেই দেখা যাচ্ছে যে তার পরিবার পরিজন নিয়ে ভালোভাবে দিন কাটাতে পারছেন। তো আমরা এই দর্শকদের সাথে যেমন আলাপ করছি, তেমনি আমরা এখানে দোকানিদের সাথেও আলাপ করে দেখতে পারি যে আসলে তাদের এখানে ব্যবসা কেমন হয়, এবং এই জিনিসটি, এই যে তাদের ব্যবসার আসলে একটা শিডিউল, অটোমেটিক শিডিউল হয়ে গিয়েছে। তারা দুপুরের পর থেকে, প্রতিদিন দুপুরের পর থেকে সন্ধ্যা একটু রাত পর্যন্ত তারা এই দোকানগুলো চালান। কারণ হচ্ছে সাধারণত দর্শনার্থীর সংখ্যা, ভিড়টা বিকেলের দিকে একটু বেশি থাকে। দর্শক, আমার সাথে রয়েছেন এই সংসদ এলাকায় একজন দোকানি, যিনি আমরা দেখতে পাচ্ছি এখানে মানুষের কাছে সবচেয়ে প্রিয় যে বিষয়টি, যে খাবার, এই খাবার উনি বিক্রি করেন, এবং সেটাকে আমরা বলি ফুচকা বা ভেলপুরি, এরকম অনেক কিছু। যাই হোক, আমরা ওনার সাথে একটু কথা বলি। ভাই, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মাসুদ। আচ্ছা, আপনি এখানে কতদিন ধরে এই ব্যবসা করেন? এই আপনার 2-3 বছর ধরে। 2-3 বছর। আপনার এখানে মানে প্রতিদিন আনুমানিক কতজন, মানে এখানে ওইভাবে এক্স্যাক্টলি বলা সম্ভব না, তারপর একটা ধারণা নিতে চাচ্ছি যে কি পরিমাণ দর্শনার্থী আসে এখানে ঘুরতে? এখানে আপনার আছে মোটামুটি ভালো মানুষজন আসে, এখানে ঘুরতে আসে। আমরা প্রতিদিনই মনে করেন 3-4 মতো বিক্রি করি, মোটামুটি ভালোই হয়। কিন্তু এই কদিন যাবত আপনার ব্যবসা কিনা খুবই মন্দা আছে, এখনো কোনো আসে না, ব্যবসা কিনা খুব মন্দা, বলতে খুব কষ্ট হয়। মানে 3-4 হাজার টাকা বিক্রি মোটামুটি ভালো, কিন্তু এখন বলছেন যে ইদানিং একটু মন্দা। এই মন্দা হওয়ার কারণ বলে, মানে কারণটা কি বলে আপনার মনে হয়? মনে হয় হয়তো মানুষ হাতে টাকা পয়সা কম, হয়তো বা অন্য দিক দিয়ে অনেক কিছু, বা রোজার মাস যেহেতু অনেক কিছু আছে আর কি। এই জন্য মানে কোনটা সঠিক এটা বলতে পারতেছি না। মানুষের অর্থের তো সবচেয়ে মূল কারণ, মানে অর্থটা যদি পকেটে থাকে তাহলে অবশ্যই বেড়াতে আসে বা খেতে আসে। কারণ হয়তো অর্থ কম, এটা হইতে পারে, বা অন্যদিকে হয়তো অর্থ কিসের জন্য শর্ট এটা বলতে পারবো না। আচ্ছা, আসলে কথা সত্য যে মানুষের পকেটে যদি অর্থ না থাকে, তাহলে তারা বাড়তি যে খরচ, কারণ এখানে এসে খাওয়া দাওয়া, ঘুরে বেড়ানো, এটা একটা বাড়তি খরচ, এটাই বা তারা কোত্থেকে পাবেন। তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ মাসুদ ভাই, ভালো থাকবেন। জি ইনশাল্লাহ, আপনি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দর্শক, চলে এলাম আমাদের 11তম বাছাই পর্বের শেষ পর্যায়ে। আপনারা যেমনটি জানেন যে আমরা আমাদের প্রতিটি পর্বের শেষ পর্যায়ে আপনাদের জন্য একটি করে প্রশ্ন দিই, যে প্রশ্নের উত্তরগুলো দিয়ে আপনারা
বাংলাদেশের টেলিভিশনের ইতিহাসে সবচেয়ে বড় সাধারণ জ্ঞান ভিত্তিক রিয়েলিটি শো বাংলার রাজা নাকি রানীতে অংশগ্রহণ করতে পারবেন। আর অংশগ্রহণ করার নিয়মাবলী ইতিমধ্যে আপনারা জেনেছেন। তো আমাদের আজকের পর্ব প্রশ্ন নম্বর 11, আজকের পর্বের প্রশ্ন নম্বর 11, আপনাদেরকে বলতে হবে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি। প্রশ্নটি আবার বলছি, প্রশ্ন নম্বর 11, আপনাদেরকে বলতে হবে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি। উত্তর পাঠাবার ঠিকানা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, বাংলার রাজা অ্যান্ড রানী 2024@gmail.com, অথবা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ বাংলার রাজা নাকি রানী, এই পেজটিকে ফলো করুন এবং ইনবক্সে আমাদের উত্তরটা পাঠিয়ে দিন। আপনারা যত বেশি উত্তর পাঠাবেন তত বেশি সম্ভাবনা বেড়ে যাবে বাংলাদেশের টেলিভিশনের ইতিহাসে সবচেয়ে বড় সাধারণ জ্ঞান ভিত্তিক রিয়েলিটি শো বাংলার রাজা নাকি রানীতে আপনাদের অংশগ্রহণ করার সম্ভাবনা। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন।